থেকে 70-এর মধ্যে প্রতিষ্ঠা হয়। এই মন্দির তৈরি হয়ে প্রতিষ্ঠা হয়। আগে তো মাটির ওখানে মূর্তি ছিল নাগ মন্দিরে, তারপর এটা তৈরি হয়। এটা হওয়ার পর তারপর এই অষ্টধাতু মূর্তি তৈরি। কথিত আছে এই মন্দিরটি নাকি সতীপীঠের মধ্যে একটি। কথিত আছে এটাও আসল মন্দিরটি নাকি মাটির তলায় চাপা পড়ে গেছিল। পরবর্তী সময়ে নাকি 1950-এর পরে নতুন করে মন্দির স্থাপন করা হয়। তা জানতে পুরো ভিডিওটা দেখুন, দেখতে থাকুন এক্সপ্লোর উইথ সুমন। মা ওই ঘাটে বসে শাখা পড়েছিলেন, শাখারির থেকে মায়ের কাছে পয়সা ছিল না, বললো আমার বাবার কাছে পুরোহিতের বাড়িতে পাঠিয়েছিল। শাখারি পুরোহিতকে দিয়ে বলছে, ডেকেছে দুপুরবেলা, পুরোহিত উঠে বলছে কিরে না আপনার মেয়ে শাখা পড়েছে, আপনি পয়সা দিন। তো আজকে আমি যাচ্ছি আর একটা নতুন জায়গায়। কোথায় যাওয়া যায় দেখি। আপাতত আছি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে। এখান থেকে মেট্রো করে যাব সাউথের কোনো একটা জায়গায়, গিয়ে দেখি, তারপর কথা হচ্ছে। আপাতত ট্রেন আছে, ধরে চটপট যেতে হবে এখন সাউথ। তো আমি এখন এসে গেছি কবি নজরুলে। কবি নজরুল থেকে এবার এখান থেকে আমি যাব হচ্ছে বোড়ালের দিকে, মানে গড়িয়া বোড়াল যাওয়ার জন্য কবি নজরুল মেট্রো স্টেশনে নামতে হতো। তো এখান থেকে মেট্রো থেকে বেরিয়ে তারপর বাজার ক্রস করে যে ওভারব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা ক্রস করে আমাকে ওপারে যেতে হবে বোড়াল যাওয়ার অটো ধরতে। এই যে আমি ঠিক মোড়ের মাথায় চলে এসেছি। এবার এখান থেকে আমি ডান দিকে চলে যাব বোড়ালের অটো ধরতে। আর এই দিকে রয়েছে এইচ.কে. দত্ত জুয়েলার্স। তো একদিকে ফরসাইট ডায়াগনস্টিক আর একদিকে রয়েছে এইচ.কে. দত্ত। তার পাশ দিয়ে যে মোড়ের মাথাটা চলে গেছে সেখান দিয়ে গেলে আপনার এটা পড়ছে বোড়ালের অটো। কবি নজরুল থেকে বোড়ালে অটোতে যেতে লাগছে 10 টাকা ভাড়া। 10 মিনিট মতো সময় লাগবে, চলে আসবো মন্দিরে। অসাধারণ একটা জায়গা এই বোড়ালের ত্রিপুর সুন্দরী মন্দির। এটা একদম বোড়াল হাই স্কুলের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে সেখান দিয়ে যেতে হবে। এটা বোড়াল হাই স্কুলের মাঠ। তো অটোতে করে যেতে যেতে এখানে নামিয়ে দিল এই তোরণের সামনে। এবং এইখানে মন্দিরটা যখন এবছর রিনোভেট করেছে তখন এটা বানানো হয়েছিল, লাইটিং দিয়ে ডেকোরেট করা হয়েছে। দেন এই রাস্তাটা দিয়ে সোজা হেঁটে যেতে হবে ত্রিপুরেশ্বরী মন্দিরের দিকে। সো আমি চলে এসেছি ত্রিপুর সুন্দরী মন্দির। অটো থেকে নামিয়ে এই মিনিট 2-3 হাঁটতে হয়েছে। তো সোজা রাস্তা একদম। এটা জাস্ট কিছুদিন আগে নতুন করে রিনোভেট করা হয়েছে। এই মন্দিরটা প্রায় 700 বছরের পুরনো মন্দির, এর অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে। সো দেখা যাক যে কেমন হয়। ভেতরটা জাস্ট অসাধারণ। গত সপ্তাহেই এখানে বাৎসরিক উৎসব হয়ে গেছে এদের। শুক্লপক্ষের মাঘ মাসের শুক্লপক্ষের তৃতীয়া থেকে পঞ্চমী, এই 2-3 দিন যাবত এখানে উৎসব হয়। ঢোকার মুখে এখানে একটা ডান দিকে ফার্স্টে পড়ছে শিব ঠাকুরের মন্দির। এখানে একটা শিব ঠাকুরের মন্দির রয়েছে এবং তার সাথে মা কালী এবং শায়িত অবস্থায় বিষ্ণুর অভাবে রয়েছে। তারপরেই পড়ছে ডান দিকে একটা সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। দেখে মনে হচ্ছে যেন সবিতা কানন এটা নাম দেওয়া হয়েছে জায়গাটা। এবং এটা পুরোটাই একটা জাস্ট আর্টিফ্যাক্টস হিসেবে করা হয়েছে। খুব সুন্দর করে এটা সাজিয়েছে এবং লাইটিং এফেক্টস রয়েছে। পুরোটাই সাদা প্লাস্টিকের ফুল এবং কাপড়ের ফুল দিয়ে সাজিয়েছে এবং কিছু ফুল রয়েছে এখানে। এরপর আমরা আসছি মেন মন্দির, যেটা ত্রিপুর সুন্দরী মন্দির। ত্রিপুর সুন্দরী মন্দিরের একদিকে রয়েছে ডান দিকে এই যে কার্যালয় রয়েছে, আর এখানেই ভোগের ঘর রয়েছে। খুব সুন্দর করে সাজিয়েছে এটা, খুবই সুন্দর করে। এই মন্দিরটার পেছন দিকে একটা ছোট দিঘি রয়েছে, সেন দিঘি বলা হয়, যেখান থেকে নাকি ঠাকুর একসময় শাখারির থেকে শাখা পড়েছেন। অনেক ইতিহাস রয়েছে এই মন্দিরকে কেন্দ্র করে, সবটাই বলছি। পুরোটা দেখতে থাকুন ভিডিওটা। স্টেট উইথ এক্সপ্লোর উইথ সুমন। পেছন দিক দিয়ে সোজা গেলেও সেন দিঘি পড়বে, আর সামনে একটু বেরিয়ে এগুলোও সেন দিঘি দেখা যাবে। তো দেখি আর কি কি কভার করা যায়। আমি যেহেতু সন্ধ্যেবেলা গেছিলাম, তো সে সময় ঠাকুরের নাম গান চলছিল এবং তারপরেই আরতি হবে।
তাই যে দুজন ঠাকুরমশাই এখানে উপস্থিত ছিলেন তাদের থেকে আমি অনেক কিছু জানতে পারলাম তাদের মুখ থেকেই। কিন্তু সে সময় কিছু আরতি এবং নামগানের জন্য আশপাশ থেকে কিছুটা নয়েজ আসছে, তার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম। এখানে একটা ছোট পুকুর মতো রয়েছে, এটাও বেশ ভালো করে বাঁধিয়েছে এবং লাইটিং এফেক্টস রয়েছে, ফাউন্টেন মতো, বেশ ভালো লাগছে জায়গাটা, বেশ ভালো। সন্ধ্যাবেলায় আসলে অন্যরকম ভিউ পাওয়া যাচ্ছে। এই অবধি হচ্ছে যে হলুদ পাঁচিলটা দেখা যাচ্ছে, এই অবধি হচ্ছে মন্দিরের ক্যাম্পাস। তো অনেকটাই জায়গা জুড়ে মন্দিরটা রয়েছে, নো ডাউট। আচ্ছা, এখানে পূজা সামগ্রী পাওয়া যাচ্ছে আর এখানে জুতো রাখার ঘর আছে। আচ্ছা, সো দেখি কি পাওয়া যায়। পূজা সামগ্রীর দোকান থেকে আমি এখানে সন্দেশ, ফুল, মিষ্টি বা অন্যান্য যা ধূপ মোমবাতি পাওয়া যাচ্ছে। যেহেতু আশপাশে কোনো দোকান নেই, তাই মন্দিরে ঢুকে বাঁদিকে যে কাউন্টারটি রয়েছে এখান থেকে পুজো সামগ্রী নিয়ে আপনাকে পুজো দিতে হবে। বলা চলে এখান থেকে দিতে পারলে আপনার সুবিধে, এবং যারা লোকাল আছেন তারা অন্য জায়গা থেকে নিয়ে আসতেই পারেন। এবার মন্দিরের গর্ভগৃহে আমি ঢুকলাম। খুবই সুন্দর একটি গর্ভগৃহ, এত বড় একটি সিংহাসন নতুন করে তৈরি করা হয়েছে। আর ভেতরের যে স্ট্রাকচার বলুন, ডিজাইন বলুন, দারুণ। উপরটায় বেশ অয়েল পেন্ট করা রয়েছে, ফুল বা অন্যান্য যেগুলো রয়েছে দেখতে পাচ্ছেন। তার সাথে এগুলো প্লাস্টার অফ প্যারিস বা কিছুটা বলা চলে পাথর, এই সব মিলিমিশে মানে স্টোন ডাস্ট দিয়ে তার উপর আলাদা আলাদা ভাবে করা রয়েছে। একদিকে রয়েছে মা কালী, একদিকে রয়েছেন শিব, আর আরেকদিকে রয়েছেন দুর্গা, এবং এ পাশটায় রয়েছেন মা সরস্বতী। এই চারদিকে চার দেবদেবীর মূর্তি ডিজাইন করে করা রয়েছে। আর উপরে চার সাইডে হাতির যে সুর, অর্থাৎ এখানে সিদ্ধিদাতাকে রিফ্লেক্ট করা হয়েছে। তার সাথে অবশ্যই ভেতরের ডিজাইনটা খুবই সুন্দর। সব থেকে ভালো লাগছিল এই লাইটিং পজিশনের জন্য এখানে সিংহাসনে মাকে যেভাবে অধিষ্ঠা করা হয়েছে তার জন্য। অবশ্যই আশপাশের দেয়ালটা বিভিন্ন ধরনের টাইলস দিয়ে ডেকোরেট করা হয়েছে। আর এই যে সিংহাসনটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু খোদাই করা হয়েছে বিভিন্ন রকম ভাবে ডিজাইন করে, যার জন্য খুব সুন্দর দেখাচ্ছে। তলায় বিভিন্ন দেবদেবী রয়েছেন আনুষাঙ্গিক, এবং পুরনো একটি দেখলাম যে বজরংবলী রয়েছেন, তার সাথে নিত্যানন্দ, ব্রহ্মা সবাই রয়েছেন অধিষ্ঠাত্রী। এবং ঠাকুরমশাই নিষ্ঠার সাথে সবার পুজো নিচ্ছিলেন। সন্ধ্যাবেলায় 6:30 পর্যন্ত পুজো নেওয়ার পর 6:30 বাঁদিকে ঢুকেই যে মন্দিরটি রয়েছে শিব ঠাকুরের, সেখানে আরতি হলো। তারপর ঠিক 6:45 থেকে এখানে আরতি স্টার্ট হলো। করে গেছে, যদিও এটা হচ্ছে এখনো গুপ্তপুটি আছে। মানে এটা সতীপীঠ, মানে ঠাকুরের কোনো অংশ যে পড়েছে সেরকম ব্যাপারটা নয়। আর সেটাই বলছে, ব্রহ্মবতী বলছে যে মানে বাহাতে তালুটা পড়েছে। বাহাতে তালু পড়েছে। হ্যাঁ, আচ্ছা, কিন্তু এটা মানে বল্লাল সেন আমাদের খনন কার্যে, মানে বল্লাল সেনের খনন কার্যে পাওয়া গেছিল। প্রতিষ্ঠা হয়েছিল কবে? এবং 68 থেকে 70-এর মধ্যে প্রতিষ্ঠা হবে এই মন্দির তৈরি হয়ে প্রতিষ্ঠা হবে। আগে তো আগে তো মাটির ওখানে মূর্তি ছিল নাগ মন্দিরে। আচ্ছা, তারপর এটা তৈরি হয়, এটা হওয়ার পর তারপর এই অষ্টকের মূর্তি তৈরি। এখানে নিত্য পুজো বলতে কি, মানে রোজ এই সকালে যা সকাল 10:30 নিত্য পুজো শুরু হয়। 11:30 11:40 ভোগ অঞ্জলি হয়, 1টায় ভোগ হয়, 1টায় পুজো বন্ধ হয়ে যায়। ঠিক আছে, গত সপ্তাহে তো এখানে বাৎসরিক উৎসব হয়ে গেল। হ্যাঁ, মাঘ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথি আমরা বাৎসরিক উৎসব। কিন্তু মায়ের অ্যাকচুয়াল তিথি হচ্ছে প্রতিষ্ঠা দিবস হচ্ছে শুক্লপক্ষের তৃতীয়া। ঠিক আছে, তৃতীয়টা হলো প্রতিষ্ঠা দিবস। ওদের পূজা পাঠ, চণ্ডীপাঠ, মঙ্গলারতি, পুজো এবং হোম সবই হয়। মানে কথিত আছে যে এটা সতীপীঠ। হ্যাঁ, কথিত। আচ্ছা, ত্রিপুর সুন্দরী নামটা কেন আছে? ত্রিপুর সুন্দরী কথা অর্থ হচ্ছে ত্রিপুর, আমাদের তিনটি পুর, স্বর্গবর্ত পাতাল। সে তিন পুরের অধীশ্বর হিসেবে তার নাম ত্রিপুর সুন্দরী। তো অনেক কিছু জানতে পারলাম ঠাকুরমশাইয়ের কাছ থেকে। এখানে যেটা দেখলাম যে পুরোটা একটা করিডোর মতো রয়েছে, যেটা ঘিরে ভেতরে মন্দির রয়েছে। তো মন্দিরের যেটা ডিটেলস আমরা জানতে পারলাম যে এটা কথিত আছে যে এটা সতীপীঠ, কিন্তু সেরকম কোনো নির্দিষ্ট কিছু জানা যায়নি বা পাওয়া যায়নি। তবে বলা হয় যে ঠাকুরের নাকি তালু পাওয়া গেছে এখানে, বা তালু পতিত হয়েছে।
আর যেহেতু 3 পুর মানে স্বর্গ মর্ত পাতাল, এই 3টে পুর সব জায়গা কেন্দ্র করে এই ঠাকুর রয়েছেন, তাই এর নাম হচ্ছে ত্রিপুর সুন্দরী মন্দির। সন্ধ্যেবেলা এখন আরতি হবে। এদিকে একটা নাট মন্দিরও রয়েছে। নাট মন্দিরটি একদম ঠিক মূল মন্দিরের উল্টো দিকেই রয়েছে। এখান থেকে ঠাকুরের নাম গান চলে সন্ধ্যেবেলা, যেটা চলছিল। আর আরতিটা হওয়ার ঠিক আগেই এটা বন্ধ হলো। এখন ঠাকুরের সন্ধ্যের পুজো দেওয়ার পর সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে, ফল প্রসাদ। আর এই যে উল্টো দিকে এই যে ঠাকুরের মন্দির, আর এই পাশটা হচ্ছে নাট মন্দির। খুব সুন্দর পজিশন, খুব সুন্দরভাবে মন্দিরটা তৈরি করা হয়েছে। আমি যেহেতু বিকেলবেলায় গেছিলাম, তাই 5টার পর থেকে পুজো না স্টার্ট হয়েছে। জানতাম যে এই সময় গেলে পুজোটা দিতে পারবো, আর ঠাকুরমশাইদের সাথে কথা বলা যাবে। কিন্তু সে সময় দেখলাম যে এত নামগানের আওয়াজে হয়তো ঠাকুরমশাই যেগুলো বলছিলেন পুরোটা হয়তো ক্লিয়ার আসবে না, তার জন্য সবার কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। এরপর আমি এগোতে থাকি এবং বাকি বাইরের অংশটা আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, এখানে একটা মনসা মন্দিরও পড়ছে, মানে আমি যখন সেনদিঘির দিকে যাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছি একটা মনসা মন্দিরও রয়েছে। ইতিহাসের পাতায় যে সেন বংশ ছিল, সেই সেন বংশের আমলের যে দিঘি সেটাই হলো সেন দিঘি। বল্লাল সেনের খনন কার্যের সময় এই যেহেতু মন্দিরটি পাওয়া গেছিল বা মূর্তি পাওয়া গেছিল, তার হিস্ট্রি হিসেবে জানা যায় যে কোনো একটা সময় কোনো এক শাখারই এই দিঘির পাড়ে একটি মেয়েকে দেখে শাখা পড়াচ্ছিলেন। পড়ানো হয়ে গেলে তখন তিনি বলেন যে তার বাবার কাছে গিয়ে পয়সা নিয়ে আসে। তিনি একজন ঠাকুরমশাই। যখন শাখারি গেছিলেন ঠাকুরমশাইয়ের কাছে পয়সা আনতে, তখন তিনি জানতে পারেন যে আসলে তার কোনো মেয়ে নেই। তখন ঠাকুরমশাই ঘুরে আসেন এবং বলেন যে চলো দিঘির পাড়ে গিয়ে দেখি যে এখানে কে আছে। তখন বলে যে না, আমার তো কোনো মেয়ে নেই। এবং তখন দেখতে পাওয়া যায় যে একটি মেয়ের হাত ও নিচে গঙ্গার মানে দিঘিতে ডুবে যাচ্ছে, এবং তিনি বলে যান যেখান থেকে বসেছিলেন, দেখেন যে সেখানে একটা কয়েন পড়ে আছে, সোনার মুদ্রা। তখনই বোঝা যায় যে এখানে দেবতা বা কোনো বিশেষ কিছু অবস্থান রয়েছে। পরবর্তী সময় পাওয়া যায় দেবীর মূর্তি। মায়ের বাম করতালু পড়েছিল এখানে, সেটা তো অন্য জায়গাতেও পড়েছিল। আর এখানেও পড়েছে, বা অংশ অংশ টুকরো টুকরো হয়েছে তো এই জায়গাটা, এই জায়গাটা পড়েছিল। হ্যাঁ, আর মা এখানে ভীষণ জাগ্রতা, ত্রিপুর সুন্দরী দেবী। ওনার বল্লাল সেনের আমলে প্রতিষ্ঠিত হয়েছেন। বল্লাল সেনের আমলে তো খনন কার্যে পাওয়া গেছিল প্রতিষ্ঠা তখনই করেছিলেন। আচ্ছা, তখনই প্রতিষ্ঠা করেছিলেন। মায়ের অনেকেই আছে। মা ওই ঘাটে বসে শাখা পড়েছিলেন শাখারির থেকে। মায়ের কাছে পয়সা ছিল না, বললো আমার বাবার কাছে পয়সা, পুরোহিতের বাড়িতে পাঠিয়েছিল। শাখারি পুরোহিতকে দিয়ে বলছে, ডেকেছে দুপুরবেলা। পুরোহিত উঠে বলছে কিরে, না আপনার মেয়ে শাখা পড়েছে, আপনি পয়সা দিন। কুলুঙ্গিতে পয়সা দেয়। কুলুঙ্গি মানে তখনকার দিনে ওই ঘরের কোণে একটা, এখন যেমন ত্রিকোণা টেবিল করা হয় না, ওইরকম একটা জায়গা করা থাকতো। ওখানে ছিল। তার দাদাজি ঠাকুরমশাই কাপড় পরে দিয়ে দেখে না একটুর উপর টাকা আসে। তারপর বলছে চল তো দেখি। বিশ্বাস করেন না, এসে আর দেখতে পায় না। তারপরে মা শাখারি মা ঠাকুরমশাই কাঁদছে না, বলছে তুমি যেও দেখা দাও। তখনই মা হাত দেখিয়েছিলেন উপর থেকে, শাখা পড়া হাতটা দেখিয়েছিলেন। তারপর শাখারিকে আপনার টাকাটা দিচ্ছে, সে নেবে না। টাকাটা যখন নিয়ে বাক্সে রেখেছে, বাক্সটা পুরো সোনার হয়ে গেছে, কথিত সোনার হয়ে গেছে। আচ্ছা, তাহলে এই মন্দিরটা কবে প্রতিষ্ঠা হয়েছে? এই মন্দিরটা 64 থেকে 70-এর মধ্যে। ওই মন্দির মানে তার আগে অন্য মন্দির ছিল, ছোট মন্দির ছিল। সেটা কোথায় ছিল? এখানেই ছিল, নিচে আছে। নিচে আছে? হ্যাঁ, নিচে। আর যে ঠাকুর প্রতিষ্ঠা হয়েছে, যে মানে বিগ্রহ, এটা অশ্বনাথ ঠাকুর পরে প্রতিষ্ঠা করেছে। মন্দিরের আগের যে মূর্তি সেটা নেই, সেটা কোথায় আছে? এটা মায়ের নিচে গর্ভে, মাটির নিচে চলে গেছে। মানে এটা মাটির নিচে চলে গেছে। এটা অশ্বধাতু মূর্তি পরে 1964-তে প্রতিষ্ঠা হয়। আবার এখন নতুন করে সংস্কার করা হয়েছে। সরস্বতী পুজোর দিনে অন্নকূট হয়, মানে যতই লোক আসুক বসিয়ে খাওয়ানো, খিচুড়ি তরকারি চাটনি পায়। আর এমনি নিত্যভোগ বা কেউ যদি ভোগ খেতে চায়, ভোগের গেলে অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে একদিন আগে, করে কুপন কাটতে হবে, কুপন কাটলে খেতে হবে। ভোগের টাইম এখানে কখন? সকালে? ভোগের টাইম এখানে 1টা। আচ্ছা, মানে আমি বলছি যে ধরুন যেহেতু এটা মানে সতীপীঠের মধ্যে পড়ছে, তাহলে এখানে কি বলি বা এরকম হতো? আগে হতো, এখন বন্ধ হয়ে গেছে। আগে হতো, আগে বলি। এই সামনেটা কে ছিল? খালা ছিল, হাড়ি কাঠ ছিল। আগে বলি। সেন বংশের আমলের প্রতিষ্ঠিত একটি মন্দির, যা মাটির তলায় চলে গেছিল, পুনরায় যা যখন আবার প্রতিষ্ঠা করা হয় 1964, এবং তারপর নানা ইতিহাস, নানা দেবীর উপাখ্যান, নানা গল্প জানতেই আজকে ছিলাম ত্রিপুরেশ্বরী মন্দিরে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে।
পারলে যে কেউ ঘুরে আসতে পারেন গড়িয়া বোড়ালের কাছে অবস্থিত ত্রিপুর সুন্দরী মন্দিরে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। দেখতে থাকুন চ্যানেলের বাকি ভিডিও। স্টে উইথ অন এক্সপ্লোর উইথ সুমন। আর চ্যানেলের বাকি ভিডিওগুলো শেয়ারও করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।